জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। আর কিছুদিনের মধ্যেই এসএসসি সিজিএল 2025-এর নতুন নোটিফিকেশান আসতে চলেছে। কিন্তু তারও আগে যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে সেটা হলো এসএসসিতে বেশ কিছু ইম্পর্টেন্ট পরিবর্তন আসতে চলেছে, যেটা এসএসসির যে আপকামিং এক্সামিনেশানগুলো রয়েছে সেটা এই সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, প্রত্যেকটা এক্সামকে কিন্তু ভালোভাবে প্রভাবিত করবে। এখন কি এই পরিবর্তনগুলো আসতে চলছে যেগুলোকে এসএসসি রিফর্ম বলা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সবিস্তারে আলোচনা করব পুরো বিষয়টা, যাতে তোমরা জানতে পারবে যে কী কী পরিবর্তনগুলোকে প্রস্তাবিত করা হয়েছে এবং সেই পরিবর্তনগুলো এলে তাতে এক্সাম এবং তোমরা উভয় পক্ষই কীভাবে প্রভাবিত হতে পারো এবং কোন কোনগুলো তোমাদের বেনিফিটে যেতে পারে। আমি প্রথমেই বলি যে ঘটনার সূত্রপাত কোথায়। দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে এসএসসি সিজিএল 2024-এর পরীক্ষাটা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো এসএসসি সিজিএল 2024 যারা দিয়েছিলে তোমরা বা যারা দেওনি, উভয় পক্ষেরই এটা জানা উচিত। সেটা হচ্ছে যে সিজিএলের তোমার এক্সাম পেপার হওয়ার পর তার নর্মালাইজেশন প্রসেস বলো, তার অ্যান্সার কি ইভ্যালুয়েশন বলো, এবং তাতে যে পরিমাণে বিভিন্ন শিফটে রং কোয়েশ্চেন্স এসেছিল, তাতে এক্সামটা যেভাবে প্রভাবিত হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেটের অনেক ক্ষোভ ছিল। বর্তমানে এই এক্সামটা সাবজুডাইজড, অর্থাৎ কোর্টের আন্ডারে কেস চলছে এই এক্সামটা নিয়ে। সুতরাং কোর্টের রায় আসার পর বোঝা যাবে যে ফাইনাল পরিণতি কী কী হলো। কিন্তু তার আগে এই বিষয়টাকে অ্যাড্রেস করে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু এক্সামের বেশ কিছু সমস্যা, যেমন ধরো স্টেনোগ্রাফারদের যদি এক্সামের কথা বলি, যারা স্টেনোগ্রাফির এক্সাম দেয় তারা জানে সেখানে মাইকের ডিকটেশন নিতে হয়। সেই মাইকের প্রবলেমের জন্য তাদের অনেক ডিকটেশন এবং এসএসসির প্রতি তাদের একটা অভিযোগ। এছাড়া এমটিএসের ক্যান্ডিডেটদের যদি কথা বলি, এমটিএসের সেখানে তোমার আগে এক্সামের ফাইনাল রেজাল্টের আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা প্রস্তাব বারবার এসএসসিকে দেওয়া হয়েছিল, যাতে এমটিএসের বেশিরভাগ সিটগুলো খালি না যায়। সেই নিয়ে এসএসসির প্রতি একটা তাদের রিকোয়েস্ট। এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করে যারা দিল্লি বেসড টিচার রয়েছেন তারা এসএসসির চেয়ারম্যান সাহেবের সঙ্গে দুটো দফায় দুটো মিটিং করেছেন। একটা 1 এপ্রিল 2025 এবং আরেকটা 3 এপ্রিল 2025। এই দুটো মিটিংয়ের নির্যাস কী, পুরো বিষয়টা তোমাদের সাথে বলবো এবং তার পাশাপাশি আর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখান থেকে জানা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আমি তোমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে যে দেখো, যে অভিযোগটা এই তোমার যে সিজিএল 2024 নিয়ে যে কোর্ট কেসটা চলছে সেটার রায় যায় আসুক না কেন, অভিযোগটা তো বাস্তব যে এই অ্যান্সার কি ইভ্যালুয়েশন প্রসেস এবং নর্মালাইজেশনের যে প্রসেস রয়েছে, এই নিয়ে তো আর অভিযোগ আজকের নতুন কিছু নয়। আমরা প্রত্যেকেই জানি এসএসসিতে এই নর্মালাইজেশন প্রসেসটা এসেছিল 2018 সালে। 2018-তে যখন নর্মালাইজেশন প্রসেস করা হলো, তারপর অনেকগুলো এক্সাম হয়ে গেছে এবং প্রত্যেকটা এক্সামেই কিন্তু এই নর্মালাইজেশন নিয়ে কম বেশি অভিযোগ এসেছে। এর মধ্যে অনেকগুলো এসএসসিতে পরিবর্তনও ঘটে গেছে, তার পরীক্ষার পদ্ধতিরও চেঞ্জেস এসেছে। সুতরাং একটা বর্তমান সময়ের উপযোগী ঠিকঠাক নর্মালাইজেশন প্রসেস করা হোক, যাতে ক্যান্ডিডেট এবং এসএসসি উভয় পক্ষেরই সুবিধা হয়। তো এই নিয়ে যখন তারা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা করেছেন, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সদুত্তর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে হ্যাঁ, তারা নর্মালাইজেশন প্রসেসটা নিয়ে একটা নতুন কমিটি তৈরি করবেন এবং নতুন করে একটা নর্মালাইজেশনের ফর্মুলা তারা ডিরাইভ করবেন, যেটা ক্যান্ডিডেটদের পক্ষে বেনিফিশিয়াল হবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, রং কোয়েশ্চেন বা ভুল প্রশ্ন আসার জন্য কিন্তু অনেকের এক্সাম প্রভাবিত হয়। হ্যাঁ, এটা ঠিক কথা, পরে এসএসসির তরফ থেকে সেখানে নাম্বার দিয়ে দেওয়া হয় বা ওই ভুল কোশ্চেনটার বদলে যারা যারা অ্যাটেম্প করেছে তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হলেও এর প্রভাব কিন্তু এটুকুই নয়। বিকজ একটা ক্যান্ডিডেট যখন এক্সাম হলে ওই অল্প সময়ের মধ্যে পেপার সলভ করছে, কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে যদি ভুল কোশ্চেনের জন্য সে আটকে যায়, বিশেষ করে ম্যাথ বা রিজনিংয়ের কোয়েশ্চেন, এটা তার কনফিডেন্স লেভেলটাকে যেরকম ডাউন করে দেয়, সেরকম অনেকটা সময়ও নষ্ট করে দেয়। পাশাপাশি আরও একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে যারা ঠিক অ্যান্সার করতে চাইছে ওটা বা যারা ভুল অ্যান্সার করছে, যে কিছুই জানে না ওই কোয়েশ্চেনের ব্যাপারে, এই ভুল প্রশ্ন আসার জন্য উভয় পক্ষই কিন্তু সমান নাম্বার পেয়ে যাচ্ছে, ফলে কম্পিটিশানটা কিন্তু সম লেভেলের হচ্ছে না। যে কারণের জন্য এসএসসিকে তারা অভিযোগ জানিয়েছে যে এই রং কোয়েশ্চেনের যে প্রবলেমগুলো সেটাকে যেন ইমিডিয়েট রিজলভ করা হয়। তো সেখানেও চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে তারা এই যে ভুল প্রশ্ন যাতে এসএসসিতে পরবর্তী এক্সামগুলো যেগুলো 2025-এ আসতে না পারে, হতে পারে যেগুলো 2025-এ, সেই এক্সামগুলোতে যাতে এই ভুল প্রশ্ন না আসে, তার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে। কী ব্যবস্থা নেবে? এতদিন পর্যন্ত যেরকম হতো, ধরো টিসিএস কোশ্চেন তৈরি করছে, সেই কোশ্চেন তৈরি করার জন্য একটা আলাদা টিম থাকতো যারা কোশ্চেন্সগুলোকে তৈরি করতো, এবং ফাইনাল অ্যান্সার কি দেখার জন্য একটা সাবজেক্ট এক্সপার্ট কমিটি থাকতো। সেখানে পার্টিকুলার ওই সাবজেক্টের এক্সপার্টরা তারা অ্যান্সার কিগুলোকে খতিয়ে দেখতেন।
এসএসসি যেটা ভাবনা চিন্তা করছে সেটা হচ্ছে যে এর পাশাপাশি আরও একটা নতুন টিম তৈরি করা হবে, যারা হবে রিভিউ কমিটি। সেই কমিটি কী করবে, অর্থাৎ এখন থেকে একটা কমিটি তোমার প্রশ্ন তৈরি করবে, আর একটা কমিটি হচ্ছে তোমার সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীগুলোকে ইভ্যালুয়েট করবে। বাট পাশাপাশি আরও একটা 3 নম্বর কমিটি থাকবে, যেটা হচ্ছে রিভিউ কমিটি। তারাই প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর যথোপযুক্ত হয়েছে কিনা তারা আরেকবার রিভিউ চেক করবে, মানে পুনরায় চেক করে দেখবে। ঠিক আছে, এতে কী হবে, ভুল প্রশ্ন আসার সম্ভাবনা আরও অনেকটা কমে যাবে এবং অ্যান্সার কীগুলোও ঠিকঠাক আসবে, এটা অনুমান করা যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা যদি দেখি নর্মালাইজেশনের কথা তুমি তোমাদের সাথে শেয়ার করলে, আমি আরও একটা যে জিনিসগুলো তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে দেখো তোমার সিজিএলের পাশাপাশি সিজিএলে আরও একটা জিনিস যেটা ভালো চেঞ্জেস করা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার আমরা দেখেছি এসএসসি সিজিএল এক্সামের ক্ষেত্রে হয় কি, তোমার প্রেফারেন্স ফর্ম চাওয়া হয়, যেহেতু সিজিএলে অনেকগুলো আলাদা আলাদা গ্রেড পেতে আলাদা আলাদা পোস্টে রিক্রুট করা হয়, সেই কারণে বিভিন্ন পোস্টে প্রেফারেন্স ফর্ম চাওয়া হয়। সেই প্রেফারেন্স ফর্মে ফিল আপ করার পরে এসএসসি তার ফাইনাল মার্কস এবং মেরিট লিস্ট আউট করে। এতে হয় কি, যে ক্যান্ডিডেটদের একটু মোটামুটি মার্কস রয়েছে ধরে নাও, যারা তারা শিওর হতে পারে না যে ওই মার্কসে সে কোন পোস্টে সিলেকশন পাবে, বা অনেকের ক্ষেত্রে হোম পোস্টিং পাবে কি পাবে না, এগুলো একটা প্রশ্ন থেকে যায়। মার্কস জানা থাকলে জিনিসটা অনেকটা সুবিধা হয় পোস্টের প্রেফারেন্স করতে, কারণ মোটামুটি এখন মার্কস জানা থাকলে সে বাকিদের সঙ্গে করে হিসেব নিকেশ করে বুঝতেই পারে যে এই মার্কসে তার কোন পোস্টে সিলেকশন হতে পারে, বা যদি তার কোনো একটা পার্টিকুলার পোস্ট মানে তার প্রেফারেন্সে থেকে থাকে, সেই পোস্টে সে পাবে কি না, পেলেও হোম পোস্টিং পাবে কি পাবে না, এই জিনিসগুলো মার্কস জানা থাকলে অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু মার্কস কখন আসে, মার্কস আসে তো তোমার প্রেফারেন্সের পরে। এই কারণের জন্য এখন থেকে ডিসাইড করা হচ্ছে যে এসএসসির এগুলো সবই কিন্তু মৌখিক কথা, এগুলো কোনো লিখিত নয়, যে ফাইনাল প্রেফারেন্স লিস্ট প্রকাশ করার আগে তোমার ফাইনাল মার্কসটাকে প্রকাশ করা হবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট তার মার্কস আগে জেনে যায়, দেন প্রেফারেন্স ফর্মটাকে ভরে। এটাতে সুবিধা কী হবে, এটাতে সুবিধা হবে এইটা, যে সে যখন তার মার্কসটাকে জেনে প্রেফারেন্স ফর্ম ভরবে, তখন সে আগে থেকেই অন্তত পক্ষে আন্দাজ করতে পারবে বা একটা হিসেব করতে পারবে যে সেই পোস্টে তার পার্টিকুলার সিলেকশন হবে কি না। এতে আরও যে সম্ভাবনাটা থাকবে সেটা হচ্ছে যে পোস্টগুলোতে সে জয়েন করতে চায় না, সেই পোস্টগুলোকে সে স্কিপ করে যেতে পারে। ফলে সিট ওয়েস্টেজের যে সমস্যাটা এসএসসিতে প্রত্যেক বছর হয়, একাধিক পরিমাণে সিট খালি থেকে যায় বা নষ্ট হয়, যার জন্য অনেক ক্যান্ডিডেটের সিলেকশন হতে হয় না, তাদের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হবে, এই সিট ওয়েস্টেজ পরিমাণটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের কথাও বলা হয়েছিল এই একই কারণের জন্য, যে এসএসসি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করায়, তাহলে তোমার যারা মানে যাদের ডকুমেন্টে গণ্ডগোল আছে, এজে গণ্ডগোল আছে, সার্টিফিকেটে গণ্ডগোল আছে, বা যারা তোমার জয়েন করতে চায় না, হয়তো এমনি পরীক্ষা দিয়েছে কিন্তু জয়েন হয়তো ফাইনালি করতে চায় না, তো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে তোমার বাদ দিয়ে দেওয়া যায়, যাতে অনেকগুলো সিট নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। এটার কিন্তু কোনো পজিটিভ সেরকম ফিডব্যাক পাওয়া যায়নি, যেটুকু এসএসসি জানিয়েছে যে বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন তারা করবে না, গভর্নমেন্টের তরফ থেকে তাদের সেরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সোললি ডিপার্টমেন্টই করবে। সুতরাং এটার কোনো রকম যে সমাধান সেটা কিন্তু পাওয়া গেল না, যে এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেটা সবকটা এক্সামের ক্ষেত্রে, তোমার সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, দেন আমরা যদি দেখি আরও বেশ কিছু কথা বলবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসএসসির ভেন্ডার। এসএসসির পরীক্ষা পদ্ধতি যবে থেকে অনলাইন হয়েছে তবে থেকে তোমরা যদি দেখো, এখন বর্তমান সময়ের কথা বলি, 3টে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ পার্ট থাকে। সেটা হচ্ছে এক, কোয়েশ্চেন্স কারা তৈরি করবে এবং সেই কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করা, সেই কোয়েশ্চেনের ব্যাংক এবং সেটার অ্যান্সার কীগুলোকে প্রিপেয়ার করা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বর হচ্ছে সেই অনলাইন এক্সামগুলোকে করানোর জন্য একটা সফটওয়্যার দরকার হয়, কারণ এই পার্টিকুলার সফটওয়্যারের মাধ্যমেই অ্যান্সার কীগুলো আমাদের যে পরীক্ষাগুলো তোমরা দাও সেই পরীক্ষাগুলোর অ্যান্সার কীগুলো জমা হচ্ছে। 3 নম্বর যেটা পার্ট থাকে সেটা হচ্ছে এক্সামগুলো, অনলাইন এক্সামগুলোর জন্য একটা ঠিকঠাক ল্যাব দরকার। তো এতদিন এসএসসি কী করতো, এই যবে থেকে টিসিএস তোমার কন্ট্রাক্ট পেয়েছে, টেন্ডার পেয়েছে, তবে থেকে এই 3টে কাজই এসএসসি টিসিএসই করে দিত। অর্থাৎ টিসিএসই তোমার কোশ্চেন্স তৈরি করছে, খাতা চেক করছে, টিসিএসই তোমার সফটওয়্যার প্রদান করছে, আবার টিসিএসের ল্যাবেই তোমার এক্সাম হচ্ছে। ঠিক আছে, এর আগে যখন টিসিএস আসার আগে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা বেশ কিছু আলাদা আলাদা জায়গাগুলোতে পরীক্ষা হতো, বাট টিসিএস আসার পর পুরো বিষয়টা সেন্ট্রালাইজড হয়ে গেছে। এখন টিসিএসের ল্যাব নিয়ে কারোর কোনো রকম অভিযোগ নেই। টিসিএস আগে যেরকম হতো, অনেকের ল্যাবে সমস্যা হতো, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সমস্যা হতো, টিসিএস সেই তুলনায় অনেকটা বেটার কোয়ালিটির ল্যাব দেয়। কিন্তু
প্রশ্নের মানগুলো যদি দেখা যায়, প্রশ্নের এই ভুল প্রশ্নর আসা থেকে শুরু করে বিভিন্ন এক্সামগুলোতে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন আসছে না। যেমন ধরো এমটিএসে প্রশ্ন আসছে সিজিএল লেভেলে, তো সিজিএলে প্রশ্ন হচ্ছে সিএইচএসএল লেভেলে, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এখন এসএসসি যেটা ডিসাইড করেছে সেটা হচ্ছে যে তারা নতুন ভেন্ডারদের কন্ট্রাক্ট দেবে এবং এই তিনটে আলাদা আলাদা কাজের জন্য তিনটে আলাদা আলাদা ভেন্ডারকে তারা রিক্রুট করবে। অর্থাৎ কোশ্চেন্স তৈরি করবে যারা, তারা আলাদা, সফটওয়্যার যারা প্রদান করবে তারা আলাদা, এবং ল্যাব যাদের হায়ার করা হবে তারা আলাদা। ঠিক আছে, কারা কারা করতে চলেছে সে বিষয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অ্যাকিউরেট ডেটা না পাওয়া গেলেও যেটুকু জানা গেছে যে দেখো, কোয়েশ্চেন্স তৈরি করার বিষয়ে দুটো এজেন্সির নাম উঠে আসছে যারা কন্ট্রাক্ট পেলেও পেতে পারে। একটা হচ্ছে C&K ম্যানেজমেন্ট, এই একটা কোম্পানি আছে, এবং আরেকটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড লার্নিং সলিউশন। এরা তোমার সম্ভাব্য যে টেন্ডার পেতে পারে কোশ্চেন্স তৈরি করা, সে বিষয়ে কিন্তু এখনও অবধি অফিসিয়ালি কোনো রকম কোনো কিছু জানানো হয়নি, বাট এরা পেতে পারে। ঠিক আছে, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এক্সাম হলগুলো বা এক্সাম ল্যাব প্রোভাইড করার ব্যাপারে যদি দেখা যায়, সে বিষয়ে অনেকগুলো তোমার টেন্ডার ডাকা হয়েছিল, এবং সেই টেন্ডারগুলোর মধ্যে সবথেকে লোয়েস্ট বিড যারা করেছে সেটা হচ্ছে এডুকুইটি নামে একটি কোম্পানি আছে, যারা কিন্তু সবথেকে লোয়েস্ট বিড, ওরা পার ক্যান্ডিডেট তোমার সবথেকে কম চার্জ করবে বলে সম্ভাবনা আছে যে ওরা হয়তো টেন্ডারটা পেয়ে যাবে এই এক্সামগুলোকে কন্ডাক্ট করানোর, অর্থাৎ ল্যাবগুলোকে প্রোভাইড করা। এখন এডুকুইটি নিয়ে অনেকের অনেক অভিযোগ রয়েছে, তোমরা যদি দেখো পাবলিক ডোমেনেও অ্যাভেলেবেল রয়েছে। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস যে এক্সাম ল্যাবটা যদি TCSকেই দেওয়া হয় সেটা ক্যান্ডিডেটদের পক্ষে অনেকটা বেনিফিশিয়াল হবে। যাই হোক, সেটা তো তারও একটা নিয়ম আছে, টেন্ডার যে পাবে টেন্ডারের নিয়ম অনুযায়ী তাকেই দিতে হবে, এরকম করে তো এসএসসি পক্ষপাতিত্ব করতে পারে না একটা সংস্থা হিসেবে, সরকারি সংস্থা হিসেবে। এবং এর পাশাপাশি আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্টের ব্যাপারে কথা হচ্ছিল, যে ওয়েটিং লিস্ট রাখা হবে কি হবে না। দেখো, তোমার ওয়েটিং লিস্টের যদি কথা বলি, ওয়েটিং লিস্ট আপাতত এসএসসি রাখার কোনো সম্ভাবনার কথা এসএসসি বলেনি, তবে তারা ভাবনা চিন্তার মধ্যে রাখছে এই ওয়েটিং লিস্টের ব্যাপারটাকেও। হতে পারে এরকম যে বাকি পোস্টগুলোর জন্য না হলেও যেগুলো একটু লোয়ার গ্রেড পে সেগুলোর জন্য ওয়েটিং লিস্ট রাখা হলেও হতে পারে। যেরকম ধরো MTSের এক্সামের কথা বলি, যদি এরকম হয় পার্টিকুলার সেই ডিপার্টমেন্টগুলো 6 মাসের জন্য একটা ওয়েটিং লিস্ট বানায়, যে 6 মাসের মধ্যে এরা জয়েন না করলে তাদেরকে বাকি রেখে পরের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ডাকা হলো। তারপরেও যদি তারা না জয়েন করে সেই ভ্যাকেন্সিগুলোকে অ্যাকুমুলেট করে পরের বছর SSC MTSকে দিয়ে দেওয়া হলো, সেটাতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, এগুলোতে SSC ডিসিশন নেবে, এবং খুব তাড়াতাড়ি হয়তো এই ডিসিশনগুলো কী ডিসিশন তারা নিল এবং কারা টেন্ডার পেলো, এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরও একটা বিষয় যেটা বলা হলো না, সেটা হচ্ছে এক্সাম অর্ডার থাকবে তোমার CGL, CHSL, MTS এমনভাবে থাকবে, জানি না তারা রেজাল্টটা কীভাবে বের করবে, তবে যেটুকু শোনা যাচ্ছে যে কোনো একটা এক্সামের পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর হয়তো আরেকটা এক্সাম হতে পারে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে বাকি যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর উপর একই ক্যান্ডিডেট যারা মাল্টিপল এক্সামে সিলেক্টেড হয়ে যায়, যার ফলে অন্য এক্সামগুলোতে সিট ওয়েস্টেজ হয়, সেটার সমস্যা অনেকটা সমাধান হবে। বাট এটাকে তারা কীভাবে সমাধান করবে, এটা তাদের আপডেটেড ওই লিস্ট আসলেই বোঝা যাবে, যেখানে তারা কী কী নতুন নতুন পরিবর্তন বা রিফর্মস আনতে চলেছে। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ বিষয়টা নিয়ে তোমাদের আপডেট। আশা করি তোমাদের জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া হলো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যতটুকু যা ইনফরমেশন পাবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।